রসায়ন, যা আমাদের চারপাশের প্রতিটি ক্ষুদ্র কণায় লুকিয়ে আছে। খাবার থেকে শুরু করে ওষুধের কার্যকারিতা, জ্বালানি থেকে শুরু করে পরিবেশ রক্ষার প্রযুক্তি, প্রতিটি জিনিসের সাথে জড়িয়ে আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আসসালামু আলাইকুম। প্রজেক্ট বিয়ন্ড দ্য জার্নি এর 6th এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুমতাহিনা বিনতি, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। আজকে আমরা এসেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজম স্যারের কাছে জানার জন্যে ইন্টার শেষ করে অ্যাডমিশন জার্নিতে বা ইন্টার স্টুডেন্টদের মাঝে অনেক কোয়েশ্চেন থাকে, কোন সাবজেক্ট এবং কোন ডিপার্টমেন্ট চুজ করবে, কোন ইউনিভার্সিটি চুজ করবে এই বিষয়ে। তো এই কোয়েশ্চেনগুলোর আনসার জানার জন্য আজকে আমরা এসেছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। যখন একটা স্টুডেন্ট কলেজে থাকে, সে কেমিস্ট্রির যে ধাপগুলো থাকে, যেমন অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো যে আলাদা, এই বিষয়গুলো সম্পর্কে তার আইডিয়া থাকে না। তো সে চুজ করতে পারে না যে সে কোনটা জানবে। আপনি যদি সেই বিষয়ে কিছু বলতেন যে এই কোনটা চুজ করব বা এই বিষয়গুলো কি, মানে তিনটা যে ধাপ আমি বললাম, এই বিষয়গুলো কি আর কি। ধন্যবাদ। আসলে খুবই সুন্দর কোশ্চেন, এবং আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন আমিও কিন্তু বুঝে উঠতে পারিনি যে কেমিস্ট্রি কি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি কি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কি। কারণ আসলে ওই সময়টা বুঝে ওঠা যায় না, কারণ ইন্টারের যে কোর্স কারিকুলাম তাতে শুধু কেমিস্ট্রি আছে, এবং সেটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইনঅর্গানিক, অর্গানিক। তো সেক্ষেত্রে ক্লাসিফাইড করা নাই এই অ্যাপ্লিকেশনগুলো। তো আমি একটু ক্লারিফাই করি, সেটা হলো কেমিস্ট্রি আসলে ফান্ডামেন্টাল অফ ম্যাটেরিয়ালস এবং এর ক্যারেক্টারিস্টিক্স, এর রিয়াকশান, এর ইন্টারেকশনস, এর প্রপার্টিস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি হলো এগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করে। তো অ্যাপ্লিকেশন বলতে বোঝানো হয় এই যে ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়ালের সঙ্গে আরেকটা ম্যাটেরিয়াল রিয়াকশন করে আর একটা নতুন এক ধরনের কম্পাউন্ড তৈরি করা, যা মানুষের জন্য কাজে লাগবে বা পৃথিবীর যে কোনো সৃষ্টির জন্যই কাজে লাগবে। এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ কেমিস্ট্রি হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিছুটা ব্রড সেন্স, কারণ এটা লার্জ স্কেল প্রোডাকশন ইন দ্য ইন্ডাস্ট্রি। যেমন আমি যদি এক্সাম্পল দেই, একটা মেডিসিন, তো এখন এই মেডিসিনটাকে ইন্ডাস্ট্রিতে কিভাবে লার্জ স্কেল প্রোডাকশন দেওয়া যায়, তার প্রসেস অপারেশন এবং প্রসেস ম্যানেজমেন্ট সব কিছু যে আলোচনা করে, এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করে। আর অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা অন দ্য কন্ট্রারি, এটা কয়েক ধরনের কম্পাউন্ড, বা যদি আমরা মেডিসিনের কথাই বলি, রিয়াকশনকে একটা মেডিসিন তৈরি করলো, এই মেডিসিনটা কিভাবে মানুষের কল্যাণে লাগবে, এই জিনিসটা ল্যাবরেটরিতে বিভিন্ন রকম টেস্ট করা যায়। এই বিষয় নিয়ে আলোচনা করে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর কেমিস্ট্রি ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টটা অন্যান্য সব ডিপার্টমেন্ট থেকে বা অন্যান্য সব সাবজেক্ট থেকে কেন আলাদা, বা ডাইভার্সিটিটা কি? হ্যাঁ, সাবজেক্ট তো সবগুলোই আলাদা আলাদাই হবে। এখন জানতে হবে যে এই ফ্যাকাল্টির আন্ডারে সাবজেক্টগুলো ভিন্ন ভিন্ন, এবং এই স্পেসিফিকেশন, যেমন আমাদের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই ফ্যাকাল্টিতে যে সাবজেক্টগুলো আছে, হ্যাঁ, অলমোস্ট এক একটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালিটি আছে। তো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা অনেকটা মাদার সাবজেক্টের মতো। মানে এই সাবজেক্টটা যে উইংগুলো আছে, আমরা যদি বিস্তারিত আলোচনা করি, এই উইংগুলোরই ছোট ছোট একটা উইং নিয়ে অন্যান্য সাবজেক্ট হয়েছে। যেমন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা এখানে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি পড়াই, এখানে অর্গানিক কেমিস্ট্রি পড়াই, এখানে ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়াই, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়াই, এখানে ফার্মাসিউটিক্যাল সায়েন্স পড়ানো হয়, এখানে ন্যানো টেকনোলজি পড়ানো হয়, পলিমার সায়েন্স পড়ানো হয়। এখন এই যে বললাম এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে আর একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে, ফার্মাসিউটিক্যাল সায়েন্সের উপর ফার্মেসি হয়ে গেছে। আমাদের ফুড টেকনোলজি পড়ানো হয়, এর মধ্যে ফুড অ্যান্ড নিউট্রিশন আর একটা বিভাগ হয়ে গেছে। এই জন্য অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা অনেকটা বলতে গেলে একটা মাদার সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে অনেক দিকে ডাইভার্স যাওয়ার সুযোগ আছে। স্যার, কেউ একজন যদি মানে ড্রিম তার থাকে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে সে পড়াশোনা করবে বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে সে ফার্দার তার লাইফটা গোছাবে, তো সেক্ষেত্রে সে কিভাবে ইন্টার থেকে প্রিপারেশন নিবে বা কিভাবে এক্ষেত্রে তার ক্ষেত্রে হেল্প হয়, সেটা যদি একটু বলতেন। আসলে আমি একটু আগেই বলেছি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা হলো কম্বিনেশন অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, দুইটার মিক্সচার। দ্যাট মিনস আমরা বলতে গেলে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সব কিছুর মিক্সচার করে পড়ানো হয়।
একটা ভাস্ট অ্যাপ্লিকেশন আছে ইন্ডাস্ট্রিতে। আমাদের একচাটি আধিপত্য বলতে পারো, যে আমাদের স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় আছে, আমি উল্লেখ করব কিছুক্ষণ পরেই। তো একটা স্টুডেন্ট যদি এখানে আসতে চায়, আসলে তার বেসিক যে ফাউন্ডেশনটা দরকার সেটা হলো তার কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ, এই তিনটা সাবজেক্টে স্ট্রং ফাউন্ডেশন লাগে। এবং আমাদের কন্ডিশনও আছে যে তাকে ম্যাথ থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে এসএসসি লেভেলে। তো এই সাবজেক্টগুলোর যখন স্ট্রং ফাউন্ডেশন তার হবে, একটা ভালো স্কোর এখানে করতে পারবে। আমাদের এই ফ্যাকাল্টিতে টপমোস্ট ছেলেপেলেগুলাই আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ফার্স্ট কনসেন্ট্রেশন ফ্লাপ হয়ে যায়। এটা অনেক আগে থেকেই, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই। তো সেক্ষেত্রে অবশ্যই তাকে স্ট্রং ফাউন্ডেশন একটা দাঁড় করাইতে হবে, তাহলেই এই ডিপার্টমেন্টে আসা সম্ভব। আরেকটা আমি অ্যাডিশন করি, আসলে এই ডিপার্টমেন্টে কেন আসবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কেন এখানে আসা দরকার। আসলে আমাদের এই সাবজেক্টটার এত ডাইভার্স এবং এখান থেকে বিভিন্ন দিকে মুভ করার সুযোগ আছে। যেমন আমি যদি আমাকে এক্সাম্পল দেই, আমি কিন্তু এই বিভাগ থেকে গ্রাজুয়েশন করেছি, আবার এখানেই শিক্ষক হয়েছি আমি। তো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আমি কিন্তু বাইরে যখন ডিগ্রি করেছি এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর। এখানেই সুন্দর ক্লাসিফিকেশন হয়ে গেল যে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আবার অনেকেই আছে এখান থেকে ডিগ্রি করে রিনিউয়েবল এনার্জির উপর বাইরে পিএইচডি করছে, এবং আমাদের একজন শিক্ষক আছে সে মালয়েশিয়া থেকে রিনিউয়েবল এনার্জির উপর করছে, কেউ ন্যানো টেকনোলজির উপর ডিগ্রি করছে। আমাদের আরেকজন শিক্ষক আছেন উনি পলিমার সায়েন্সের উপর জাপান থেকে করেছেন, পরবর্তীতে উনি জার্মানি হামবোল্ট থেকে ডিগ্রি করেছেন। তো এরকম, এবং আমাদের এই বিভাগের অনেক শিক্ষকরা আছে যে যারা বাইরে থেকে ডিগ্রি করে এবং ভালো ভালো তাদের পাবলিকেশন অর্জন কিন্তু আছে। তো এই বিভাগ থেকে আমার নাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু তুমি দেখো যে অনেক বিষয়ের উপর ডিগ্রি করে করে এরা আসছে। তাহলে কি হলো, এটা একটা কম্বিনেশন অফ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট বলা যেতে পারে। হ্যাঁ, এবং আমাদের যদি আমি ইন্ডাস্ট্রির কিছু এক্সাম্পল দেই, আমাদের স্টুডেন্টরা এখান থেকে কোথায় কোথায় আছে, তাহলে আরো ক্লারিফাই হয়ে যাবে যে কেন মাল্টিডিসিপ্লিনারি। সেটা হলো যেমন আমাদের পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি, যেমন ইউকে বাংলা পেপার মিল, আমারই এক ফ্রেন্ড আছে এখান থেকে গ্রাজুয়েশন করা, তো ওখানে সে প্লান্ট ইনচার্জ। আবার এলিট পেইন্ট আমাদের, সুগার ইন্ডাস্ট্রি আমাদের ছেলেপেলে, ফার্মাসিউটিক্যালে কোয়ালিটি কন্ট্রোল আমাদের, তারপর ফার্মাসিউটিক্যাল তো আছেই, তারপরে স্টিল কোম্পানি আমাদের, ফুড অ্যান্ড বেভারেজের কোয়ালিটি আমাদের। আসলে বলতে গেলে অল টাইপস অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেগুলো আছে সবগুলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি ছেলেপেলে লিডিং পজিশনে থাকে। ইভেন বিভিন্ন গ্যাস ক্ষেত্রগুলোতে আমাদের আছে, তুমি নাম শুনবা, এই যেমন ওয়ালটন বাংলাদেশি প্রোডাক্ট, এই ওয়ালটনের কেমিস্ট্রি লাইন সব আমাদের ছেলেপেলে ওখানে আছে। গ্লাস ইন্ডাস্ট্রি আমাদের, সিরামিক্স ইন্ডাস্ট্রি আমাদের। এরকম আমরা আরেকটা বড় এই বিভাগের একটা আছে যে আমরা কিছু প্র্যাকটিক্যাল কিছু শিক্ষা আমরা এই বিভাগ থেকে দিয়ে থাকি। যেমন এক্সাম্পল দেই যে আমাদের থার্ড ইয়ারে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আছে, যে ট্যুরটা প্রায় 7 থেকে 10 দিনের ট্যুর। আমি এই বছরেও কোঅর্ডিনেটর ছিলাম, আমি নিয়ে গেলাম চিটাগাং, ঢাকা দিয়ে ভালো ভালো ইন্ডাস্ট্রি, তার মধ্যে যেমন টিএসপি সার, ড্যাব ডায়ামিনিয়াম ফসফেট সার কারখানা, এগুলো আমরা দেখাইছি চিটাগাংয়ে। পিএসপি আরাবিয়ান হর্স, তারপরে আবুল খায়ের স্টিল মিল, এগুলো আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট, ইন্ডাস্ট্রিয়াল দেখানো হয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেপেলে প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সে বিষয়গুলো ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আসতে পারে। তাছাড়াও আমাদের 4th ইয়ারে আর একটা ট্রেনিং আছে, টিআইসিআই ট্রেনিং, ঘোড়াশাল জেনে থাকবা। এখানে একটা পাইলট প্লান্ট আছে, অল টাইপস অফ ইন্ডাস্ট্রির প্রোডাকশনগুলো কিভাবে হয় একটা পাইলট প্লান্টের মধ্যে দেখানো হয়, এবং সেইখান থেকে পুরো একটা স্টুডেন্ট কনসেপ্ট পেয়ে যায় যে কোন কোন ইন্ডাস্ট্রিতে কি কি বিষয়গুলো আমাদের জানা দরকার, একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসে। সো আমাদের আসলে এই সাবজেক্টটা হলো ইন্ডাস্ট্রি বেসড এবং প্রোডাকশন বেসড। যদি কেউ কোনো সময় দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য নিজেকে অ্যাজ এ পার্ট কনসিডারেশনে রাখতে চায় যে আমি দেশের জন্য কিছু করতে চাই প্রোডাকশনের মাধ্যমে, প্রোডাকশন তো দেশের উন্নয়নেই কাজে লাগে, তাই না? তাহলে এই সাবজেক্ট থেকে খুবই অপরচুনিটি সব ইন্ডাস্ট্রিগুলোতে যাওয়ার। তাছাড়াও বাইরের দেশে পিএইচডি করার জন্য আমাদের সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মাল্টি ডাইভার্স দিকে সিলেকশন করা যেতে পারে। আর একটা বিষয় সাবজেক্টের করা হয় যে আমাদের এই যে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়াও এখানে কিছু এক্সট্রা
সাবজেক্ট অ্যালাইড কোর্স আমরা বলি, এগুলো ইনক্লুড আছে, যেমন সাইকোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এই যে আমরা একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে ম্যানেজ করব, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা শিখায় নেওয়া হয়। আচ্ছা, এটা কি মানে আপনাদের কোর্সই আছে? কোর্সের মধ্যেই আছে। আবার দেখা যাচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের, কিন্তু আমাদেরও একটা কোর্স আছে কম্পিউটার সায়েন্স। এখানে আমরা সফটওয়্যারে শেখাই কিভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে, সে জিনিসগুলো কিন্তু এই অ্যালাউড কোর্সের মাধ্যমে শেখানো হয়। তো এই জন্যে আমাদের এই সাবজেক্টটাকে আসলে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট বলা যায়, এবং অনেক অপরচুনিটি অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এবং আমার জানা মতে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ে একটা ছেলে বেকার থাকার কোনো সুযোগ নাই। মেজরিটি ছেলে পেলেই অনার্স করে চাকরি হয়ে যায়, আর মাস্টার্স করলে তো কোনো কথাই নাই, একটা দিন বসে থাকবে না। এটা তো গেলাম চাকরির জগতে। টিউশনির জগতেও যদি বলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ছেলে পেলের যে টিউশনির ডিমান্ড, যেটা অন্য সাবজেক্টে কখনো চিন্তাই করতে পারে না, যে এদের ছেলে পেলে। কারণ কি, আমাদের সাবজেক্টটা হলো মাল্টি ডিসিপ্লিনারি, তো সব সাবজেক্টের উপর দক্ষতা থাকে, কেমিস্ট্রিতেও থাকে, ফিজিক্সে থাকে, ম্যাথে থাকে, মানে অল ইন ওয়ান এই টাইপের আর কি। সো আমি মনে করি যারা আসলে এই সাবজেক্টে আসতে চায় তাদেরকে অবশ্যই এই তিনটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর উপর ভালো দক্ষতা থাকা দরকার, এবং ফিউচারে এই সাবজেক্টের মাধ্যমে যদি ক্যারিয়ার গড়তে চায় তাকে অনেক ধরনের অপরচুনিটি আছে। আমি তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাবো, এবং আমাদের বিভাগে আসার জন্য, এবং আমাদের ফিউচারে আমাদের ডেভেলপমেন্টের একটা পার্ট হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, এই আশাবাদী আমি ব্যক্ত করছি। স্যার, ওই অ্যাডমিশন জার্নিতে আর কি, যখন সাবজেক্ট চুজ করার সময় আসে তখন সবারই এটা একটা মেইন কোয়েশ্চেন থাকে যে বাংলাদেশে তাহলে কোন কোন অপরচুনিটি আছে, তাহলে বিদেশে কি কি অপরচুনিটি আছে, বিদেশের থেকে বাংলাদেশেরটা মানুষ আর কি খোঁজে বেশি। তো আপনার কথায় সেগুলো একদম খুব সুন্দরভাবে ফুটে আসলো যে এই সেক্টরে অ্যাকচুয়ালি বেশ ভালো অপরচুনিটি আছে এই সাবজেক্ট থেকে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একজন স্টুডেন্ট তার ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করবে এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের থ্রুতে, মানে সে কিভাবে তার 4 বছর সে কিভাবে প্রিপারেশন নেবে, বা কিভাবে ক্যারিয়ারটা বিল্ড আপ করবে, বা পরবর্তীতে সে কি কি করবে, সেটা নিয়ে যদি কিছু বলতেন। দিস ইজ ভেরি গুড কোশ্চেন রিয়েলি। কেন আমি বলছি যে ইউনিভার্সিটিতে আসা মানে হায়ার এডুকেশনে চলে আসে, আর এই হায়ার এডুকেশন একটা স্পেসিফিক সাবজেক্টেই হয়ে থাকে। কেউ যদি এই হায়ার এডুকেশনে আসে, ইউনিভার্সিটি লেভেলে আসে, মানে অর্থাৎ হলো ক্যারিয়ার গড়ার জন্যই এখানে আসা। অবশ্যই একটা, বিশেষ করে আমাদের সাবজেক্টে হোক আর যে কোনো সাবজেক্টেই হোক, একটা ইউনিভার্সিটিতে যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তার প্রথম দিন থেকেই তার ক্যারিয়ার চিন্তা করতে হবে। আর যে কয়দিন সে লেট করবে এই কয়দিনে তার জীবনে মাইনাস হতে থাকবে, অর্থাৎ প্রথম দিনটা থেকেই তার ক্যারিয়ার শুরু। হ্যাঁ, সাবজেক্টিভ বিষয়গুলো পড়বে, তারপরে তাকে একটা ক্যারিয়ার গোল সেট করতে হবে। আমি অনেক সময় আমার ভিডিওগুলোতে বলে থাকি যে ওয়ান ডাইমেনশনাল হতে হয় স্টুডেন্টদেরকে। যারা ওয়ান ডাইমেনশনাল হয় তারা ভালো করে। এখন ওয়ান ডাইমেনশনাল হতে হলে তো তাকে থিঙ্ক করতে হবে যে আমি কি করব। তো সেক্ষেত্রে যেটা বিষয়, ইউনিভার্সিটি লাইফে কয়েকটা উইং আছে, তার মধ্যে অন্যতম হলো একটা হলো রিসার্চ উইং। যদি কেউ মনে করে যে না, আমার প্রফেশনটা টিচিং, রিসার্চ, এই রিলিভেন্ট আমি নিয়ে যাব, তাহলে সে সেরকম চিন্তা করবে। তো সেক্ষেত্রে কিছু কিছু বিষয় থাকে আমি অ্যাড করব। আবার আরেকটা বিষয় আছে যে না, আমি আসলে টিচিং, রিসার্চ এই বিষয়গুলোতে না যেয়ে আমি ইন্ডাস্ট্রিতে আমার বা বাংলাদেশের কোনো একটা সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমি নিজেকে ইনভলভ করব, সেটা সে প্ল্যানিংয়ে রাখতে পারে। একাডেমিক পড়ার পাশাপাশি সে এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দেবে। আবার কেউ কেউ আছে যে অ্যাডমিন ক্যাডারগুলো, বাংলাদেশের যে গভর্নমেন্ট জবগুলো আছে, এই জবগুলোর প্র্যাকটিস করা। আমি দেখেছি যারা আমাদের ছেলে পেলে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ে পুলিশে অ্যাডিশনাল পুলিশ সুপার এখন, অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ে আর্মি অফিসার এখন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়ে এনএসআই এখন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়ে বিমান বাহিনীতে এখন, নৌবাহিনীতে এখন। আসলে এটা কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে যায়? নর্মালি যাওয়ার কথা না, কিন্তু এরা কিন্তু এই জবগুলো পাচ্ছে, কারণ ওরা প্রথম দিন থেকেই এভাবে নিজেদেরকে তৈরি করেছে যে তার এই বিষয়গুলো বেশি সে ফোকাস দিয়েছে। এই জন্য আমি যারা আন্ডার গ্র্যাজুয়েটে আসে তাদের আমার পক্ষ থেকে সাজেশন থাকবে হলো একটা এইম সেট আপ করা, একটা গোল সেট আপ করা। তো এই গোল সেট আপ করে সেই দিকে আগানো, একাডেমিক পড়ার পাশাপাশি নিজেকে ওভাবে তৈরি করা যাতে করে সে তার টার্গেটে পৌঁছাইতে বেশি সময় ক্ষেপণ না হয়। পাস করার পরপরই উইদিন অর 2 ইয়ার্সের মধ্যে একটা ভালো পজিশন সে পেয়ে যায়। তো ওভারঅল সাজেশন এটাই, তাকে গোল সেট করতে হবে এবং প্রথম দিন থেকে কাজ শুরু করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর স্যার এমনিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার্স বা পিএইচডি পার্সিউ করার জন্য সে মানে আর কোন কোন ডিপার্টমেন্ট বা আর কোন কোন সাবজেক্ট সে চুজ করতে পারে বা আর কোন কোন জায়গায় সে করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, যদি সেটা নিয়ে কিছু বলতেন। ভেরি গুড, এটাও খুব ভালো কোশ্চেন। আসলে ইউনিভার্সিটিতে আমাদের সাবজেক্ট দিয়ে বলি, এখানে দুইটা পার্ট, একটা আন্ডার গ্রাজুয়েট, একটা গ্রাজুয়েট লেভেলে। তো আফটার গ্রাজুয়েশন মানে পোস্ট গ্রাজুয়েশন। তো আন্ডার গ্রাজুয়েটে আসলে আলাদা কোনো বিষয় পড়ানো হয় না, সব কমন। কিন্তু যখনই পোস্ট গ্রাজুয়েটে চলে যাবে, অর্থাৎ মাস্টার্স আমরা যেটাকে বলি, তখন এখানে উইং আছে, এখানে থিসিস গ্রুপ, নন থিসিস গ্রুপ আছে। তো যারা বেসিক্যালি থিসিস গ্রুপে যায়, এরা এদের রেজাল্টও একটু ভালো, আর নন থিসিস গ্রুপ একটু রেজাল্ট তাদের থেকে কম্পারেটিভলি লওয়ার। বাট অনেক সময় দেখা যায় ভালো স্টুডেন্টও থিসিস নিতে চায় না, নন থিসিস যেতে চায়। এটা ইট ডিপেন্ডস বেসিক্যালি। তারপরেও যদি বলি যে যারা থিসিস নেয় তারা আসলে রিসার্চ মনা, তারা রিসার্চ করতে চায়, রিসার্চ রিলিভেন্ট জব তাদের এক্সপেকটেশন। আইদার সেটা ডোমেস্টিক হতে পারে বা ইন্টারন্যাশনালি হতে পারে, দেশের মধ্যে দেশের বাইরে হতে পারে। তো যেমন এক্সাম্পল দিতে পারি আমি, যেমন যারা থিসিসে থাকে তারা আইদার কোনো রিসার্চ ইনস্টিটিউট, যেমন সায়েন্স ল্যাব আছে, অ্যাটমিক এনার্জি কমিশন আছে, এনভায়রনমেন্টাল যেসব ইনস্টিটিউটগুলো আছে সেখানে যাওয়ার সুযোগ আছে। আবার যারা বাইরে যেতে চায় তারা বাইরে যেতে পারে। এখন উইংয়ের যে কথাগুলো বললে যে কোন কোন বিষয়গুলোর উপর আসলে ফোকাস দেবে, এটাও অনেকটা ডিপেন্ড করে ওই বিভাগের কারা স্পেশালিস্ট আছে তাদের উপর। কারা বলতে কোন শিক্ষক কোন বিষয়ের উপর স্পেশালিস্ট। কারণ একটা থিসিস স্টুডেন্ট কিন্তু একটা শিক্ষকের আন্ডারে থিসিস করতে হয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি এনভায়রনমেন্টাল সায়েন্স, ক্লাইমেট চেঞ্জ, ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল রেমিডিয়েশন, এই বিষয়গুলো নিয়ে আমার রিসার্চ ফোকাস। এখন আমার আন্ডারে যারা কাজ করবে তারা এনভায়রনমেন্টাল সায়েন্স এই বিষয়গুলো সম্পর্কে তারা ভালো জানবে এবং তারা রিসার্চ করবে। তো বাইরে দেখা যাচ্ছে এই বিষয়ের উপর যে অপরচুনিটিগুলো আছে, এই অপরচুনিটিগুলো তারা গ্রাব করবে। আবার এমন শিক্ষক আছে যিনি পলিমার সায়েন্স বা ন্যানো পার্টিকেল, ন্যানো কম্পাউন্ডের উপর রিসার্চ করে, এদের কাছে করলে ওই বিষয়ের উপর সে স্পেশালিস্ট হবে। আবার কেউ কেউ আছে ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রির উপর কাজ করে, কেউ আছে টেক্সটাইলের উপর কাজ করে। তো এই ডাইভার্স সেক্টরগুলো আছে। তো এখন নিজেকে চয়েস করে নেওয়ার বিষয় এবং ওই স্যারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে তার সঙ্গে রিসার্চ করা এবং এই রিলিভেন্ট পাবলিকেশন দরকার। অনেক অনেক ক্রাইটেরিয়া আছে বাইরে যাওয়ার জন্যে, এমনিতে চাইলেই চলে যাওয়া যায় না, কিছু টেকনিক আছে, এই বিষয়গুলোকে অবলম্বন করতে হয়। তো স্পেসিফিক্যালি আমি যদি সাবজেক্ট বেসিক বলি তাহলে এরকম উইং আছে আমাদের বিভাগে, এই উইংগুলোকে নেওয়া হয়। আরেকটা ভালো একটা রিসার্চ এরিয়া বলি, যেমন রিনিউয়েবল এনার্জি। ওয়ার্ল্ড এখন এনার্জির উপর খুব কাজ হচ্ছে, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, এগুলোর উপর কাজ হচ্ছে। এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্ব বহন করে। ওয়ার্ল্ডে খুব ভালো ভালো স্কলারশিপ পাওয়া যায়। তো এই জিনিসের উপর ফোকাস দিলে অতি তাড়াতাড়ি বাইরে যাওয়া সম্ভব। এখন যদি স্পেসিফিক কোশ্চেন আছে যে বাইরে কিভাবে যাব, এটা কি আমি মাস্টার্স করার পরে বা না আগেই যাওয়া যায়, আর স্কলারশিপ নিয়ে যাওয়া যায় বা স্কলারশিপ ছাড়া যাওয়া যায়, কোন দেশগুলোতে যাব, অনেক ধরনের কোশ্চেন চলে আসে। হ্যাঁ, তো আমি একটু মানে অল্প পরিসরে বলার চেষ্টা করি। সেটা হলো, যেমন আন্ডার গ্রাজুয়েট করে অর্থাৎ মাস্টার্সে যদি কেউ যেতে চায়, এটা যাওয়ার অপরচুনিটি আছে। এখানে মাস্টার্স করার দরকার নেই, সে চলে যেতে পারে বিদেশে। কিভাবে? আমাদের অনেক স্টুডেন্ট আছে যেখানে অনার্স করে মাস্টার্স করেছে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে বা ইউটিএমএ এগুলাতে মাস্টার্স করেছে। এখন সুবিধা হলো যদি ওখানে মাস্টার্স করা যায়, গ্লোবালি মালয়েশিয়ার যে রিকগনিশন আছে, বাংলাদেশের কিন্তু সেই রিকগনিশন নাই, এটা আমাদের মানতে হবে। তো মালয়েশিয়া থেকে মাস্টার্স করলে সে কিন্তু ওখান থেকে ওয়ার্ল্ডের যে কোনো দেশে তার জন্য ওপেন হয়ে যায়, সেটা ইউএসএ হোক, ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, এটা ওপেন হয়ে যায়। তো এটা করার সুযোগ আছে। আবার যদি একজন মনে করে যে না আমি মাস্টার্স করে যাব, সে ডাবল মাস্টার্স করতে পারে এইসব দেশগুলোতে, এশিয়ার দেশগুলোতে, মালয়েশিয়া, চায়না ভালো স্কলারশিপ দিচ্ছে এখন, কোরিয়া, জাপান, এই এশিয়ার কান্ট্রিগুলোতে ভালো মতো সে যেতে পারে। আবার যদি মনে করে না আমি ইউরোপের কান্ট্রিগুলোতে যাব বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ এই কান্ট্রিগুলোতে যাব, হ্যাঁ, এখানে যাওয়ার জন্য কিছু কম্পিটিশন একটা বিষয় তো থাকেই। এশিয়ার মধ্যে যতটা সহজ হবে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকায় এতটা সহজ হয় না। সেক্ষেত্রে মাস্টার্স করে আমি সাজেস্ট করব যে মাস্টার্সটা যদি এশিয়ার কোনো দেশে করা যায় তাহলে তার জন্য পিএইচডি পাওয়া খুব ইজি হয়ে যায়। আর বাংলাদেশে থেকেও যদি কেউ মনে করে আমি মাস্টার্স করে যাব এই মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, সেও পারবে, বাট তাকে
সিভিটা খুব রিচ করতে হবে। যেমন সিভিতে 4-5-7টা ভালো পাবলিকেশন থাকা লাগবে। তারপরে তার ইংলিশ প্রফিসিয়েন্সিটা যেমন আইএলটিএস, টোফেল এই ধরনের প্রফিসিয়েন্সি থাকতে হবে। তো এইগুলো হলে কি হয়, এই যে আসলে একটা স্কলারশিপ প্রোভাইডার কি দেখে, তার সিভিটা কতটা রিচ, তার একাডেমিক সার্টিফিকেটগুলোর পাশাপাশি তার সিভিটা কতটা রিচ, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। ইংলিশ প্রফিসিয়েন্সিটা দেখে, বিশেষ করে ইউরোপ, অস্ট্রেলিয়া, তুমি ইংলিশ প্রফিসিয়েন্সিতে ছাড়া যাওয়া ভেরি রেয়ার এক্সাম্পল। তো এই জায়গাগুলোতে যখন সিভিটা রিচ হয়ে যায় তখন স্কলারশিপ পাওয়াটা খুব ইজি হয়ে যায়। এটা হলো সিভি রিচ। এখন কোশ্চেন হলো, একজনের সিভিও রিচ না, ভালো করতে এখানে বাংলাদেশে থেকে তো অনেক সিভি রিচ করা যায় না অনেক সময়, তাহলে সে কি করবে? সে দুইটা পথ, সে যদি স্কলারশিপ নিয়েই যেতে চায় তাহলে তাকে এশিয়ার অন্য দেশে হয়ে ঘুরে যাওয়াটা বেটার। আর যদি মনে করে না আমি ডাইরেক্ট যাব, সেক্ষেত্রে সেলফ ফান্ডে যেতে হবে। সেলফ ফান্ডে যাওয়ারও অপরচুনিটি আছে, অনেকেই হয়তো এটা জানে না। একজনের টাকা পয়সা সামর্থ্য আছে কিন্তু আসলে বোঝে না যে সে যাওয়া যায়। হ্যাঁ, সেলফ ফান্ডেও যাওয়া যায়। সেলফ ফান্ডে জাস্ট প্রফেসরের ইনভাইটেশন নিলে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফিল আপ করলে সেলফ ফান্ডে যায় পড়া শুরু করা যায়। দেখা যাচ্ছে ওখানে যাওয়ার পর 1-2 বছর কষ্ট করলে পরবর্তীতে নিজের ফান্ড নিজে গোছানোর সুযোগ আছে। তো এইরকম সংক্ষিপ্ত আকারে এভাবে যে আসলে যদি ইচ্ছা থাকে, সবচেয়ে বড় ব্যাপার হলো ওই যে গোল সেটিং। যদি ইচ্ছা থাকে আমি বাইরে যাব, বাইরে যেতে চেয়েছে আমাদের স্টুডেন্ট, যায়নি এমন রেকর্ড নাই। হয়তো 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর দেরি হবে, কিন্তু যে যাবেই। আসলে এইমটা সেট করাটা ভেরি ইম্পর্টেন্ট। আর যখনই তোমার এইমটা সেট হয়ে যাবে তখন তুমি ওই কাজের প্রতি তোমার কনসেন্ট্রেশন চলে আসবে, অটোমেটিক্যালি তুমি অন দ্য ওয়ে, ওয়ান স্টেপ অ্যাহেড। এই ডিপার্টমেন্টে পুয়ার রেজাল্ট করার জন্য বা পুয়ার পারফর্মের জন্য কোন কোন বিষয়গুলোকে আপনি বেশি দায়ী মনে করেন যে স্টুডেন্টরা এই কারণে শিফট হচ্ছে বেশি? আচ্ছা, গুড। এটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা যায়। সেটা হলো আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যদি বলো যে অ্যাভারেজ সাবজেক্ট কিনা, আমি বলবো নো, এটা অ্যাভারেজ সাবজেক্ট না। এটা ভেরি কম্পিটিটিভ এবং স্ট্রং ফাউন্ডেশন না থাকলে এই ধরনের সাবজেক্টে পড়া টাফ হয়ে যায় তাদের। কারণ আমি আগেই বলেছি যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথে যাদের সাউন্ড নলেজ আছে তারা ভালো করে এখানে। আর একটা বিষয় হলো যে রেগুলারিটি মেনটেন করা, স্যারদের সঙ্গে ক্লাস করা। আমরা দেখেছি যে ছেলেপেলেগুলা ঠিকমতো ক্লাস করে না, তখন ওরা পিছায় যায়। কারণ যে টপিকস নিয়ে আলোচনা হবে একটা শিক্ষককেই পড়ে আসতে হয় ক্লাসে। তা আমি যদি পড়ে আসি একটা টপিকস বোঝানোর জন্যে, তা একটা ছেলে ক্লাস না করে সেই টপিকসটা সে একা একা কিভাবে বুঝবে? এটা খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ রেগুলারিটি মেনটেন করা, ক্লাসের সাথে থাকা, ঠিকমতো ইনকোর্সগুলো পরীক্ষা দেওয়া, টিউটোরিয়াল দেওয়া। কারণ এটা না করলে সে তো এই সাবজেক্টের সাথে হ্যাবিচুয়েটেডই হবে না, সে অ্যাডাপ্ট হবে না। হয়তো ওই সিজনাল পড়া পরীক্ষার আগে একটু নোটপাতি জোগাড় করে পড়লো, এতে কি হবে? পাস হতে হয়ে যাবে বা ফেলও হতে পারে, ফেল হওয়ার রেকর্ড আছে, তো পাস হয়ে যাবে। বাট ভালো রেজাল্ট করা বা এই সাবজেক্টের যে মজা, এই জিনিসটা সে পাবে না। অর্থাৎ রেগুলারিটি মাস্ট তাকে মেনটেন করতে হবে। রেজাল্ট করার জন্যে যেমন অ্যাটেন্ডেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ এখানে 10 মার্ক থাকে তোমরা জানো। তো যদি একটা ছেলে 20টা ক্লাস হয়, সে যদি 5টা ক্লাসে অ্যাটেন্ড না করে, মানে 25% মার্ক সে চলে গেল, অর্থাৎ 7.5 বা 8 সে পাবে, ওখানে 2 মার্কস কমে গেল। আবার আছে ইন কোর্স বা টিউটোরিয়াল, তো টিউটোরিয়ালে 15 মার্কস আছে, সেখানে সে যদি খারাপ করে 50% মার্ক বা 60% মার্কস পায়, তো ওখানে 5-6 মার্কস চলে গেল। তাহলে সে দেখা যাচ্ছে যে 25 মার্কের মধ্যে তার 10 মার্ক নেই। তো তাহলে এই 10 মার্ক তো অনেক ব্যাপার, একটা মার্কই তো অনেক ব্যাপার গ্রেডিং সিস্টেমে। তো এই 10টা মার্ক তার রেজাল্টের উপর মারাত্মকভাবে একটা ইম্প্যাক্ট ফেলে। হয়তো বা সে মেইন এক্সাম, যেখানে 70-র এক্সাম হয়, সেখানে সে ভালোই পরীক্ষা দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ইন কোর্স এবং অ্যাটেন্ডেন্সের মার্কসের কারণে সে প্লাস হচ্ছে না। তো এই জন্য আমাদের এটা আসলে সাবজেক্ট, যে কোনো সাবজেক্টেই হোক না কেন, যে কোনো কোর্সেই হোক না কেন, এটা একটা মানে একটা সিস্টেমের মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে এবং অল ফ্যাক্টরস কনসিডারেশন সাইমালটেনিয়াসলি, তখন তুমি এটাকে ভালো একটা রেজাল্ট গ্রাফ করতে পারবা। মানে সব দিকই তোমার খেয়াল রাখতে হবে, শুধু এক পরীক্ষার দিন ভালো পরীক্ষা দিলেই হবে না, আগে থেকেও খেয়াল রাখতে হবে, পরীক্ষার দিনটাও খেয়াল রাখতে হবে। তো ওভারঅল এইটাই একটা ভালো রেজাল্ট করার জন্য যেসব ছেলেপেলে আমি দেখেছি যারা ভালো রেজাল্ট করে ওভারঅল, তারা রেগুলারিটি মেনটেন করে, ভেরি অ্যাটেন্টিভ। ব্রেন যে একজনের থেকে আকাশ পাতাল ডিফারেন্স, এইটা কিন্তু আমি দেখি না, একবারে খুব কাছাকাছি ব্রেন। যারা বেশি পড়ালেখা করে তারাই ভালো রেজাল্ট করে। আর রিসেন্ট আরেকটা জিনিস দেখতেছি, মেয়েরা ভালো রেজাল্ট করে। এর মূল কারণ মেয়েরা পড়ালেখা করে বেশি,
যে পড়ালেখা করবে সে ভালো রেজাল্ট করবে, এর বিকল্প নাই, বিশ্ববিদ্যালয়গুলোতে তাই। এবং এই যে অনেকেই চাকরিতেও তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, হয়তো আর একটা ফ্রেন্ড বলে ব্যাপার কেউ এত তাড়াতাড়ি চাকরি পাইলো কেন, না এটা তার একদিনে জানি না, সে জানিটা আগে থেকে শুরু করেছে, হয়তো সবাই সামনে এসে পড়ে না, তাই সে ঠিকই গোপনে গোপনে পড়ে, না পড়ে ভালো করার মতো কোনো সুযোগ নাই, পড়তে হবে, ভালো করার জন্য পড়ার কোনো বিকল্প নেই, মানে সিজনাল হওয়া যাবে না, রেগুলার স্টুডেন্ট হতে হওয়া হবে। যাবে না। এবং এর একটা এক্সাম্পল আছে, আমার এক ফ্রেন্ডের একটা এক্সাম্পল দিই। কিছু কিছু ছেলে পেলে সিজনাল পড়াকে পছন্দ করে, যেমন এই ক্লাস ঠিক মতো করবে না, ওই পরীক্ষার আগে যে ফ্রেন্ডের কাছ থেকে নোটপাতি নিয়ে একবারে সেদিন ফটোকপি করে নিয়ে বসলো, 2 দিন আগে মাথায় তেল টেল দিয়ে সুন্দর করে বসে পড়ছে, মানে 2 দিনই পড়ে শেষ করবে। এমন আমি আমারও ফ্রেন্ডগুলো দেখেছি, ওই পরীক্ষার আগের দিনে আসলে দোস্ত আজকে একটু নোটটা দেওয়া লাগবে দোস্ত, তাহলে ঠিক আছে নাও, তবে টাইম তোমার আধা ঘন্টা, ফটোকপি করে আসবা আর দিবা, তখন আমারও দরকার নোটপাতিগুলো। তো ঠিকই ও ফটোকপি করে নিয়ে আসতো, ওই রাত পড়ে পরের দিন দেখতাম যে বেশ ভালোই বলতে বলতে আসতেছে, কিছু মুখস্থ করেছে। তো হ্যাঁ, সেও একটা রেজাল্ট করে ফেলতো, বাট আমরা যে রেজাল্টটা করতাম সেই রেজাল্টটা সে করতে পারবে না, এক রাতই তো সে এত কিছু মাথায় নিতে পারবে না, আর ওই নোট দিলে কি ওই নোটের বাইরে তো সে পড়তে পারবে না, ক্রিয়েটিভ কোনো কোশ্চেন হলে ওখান থেকে সে আর অ্যান্সার দিতে পারবে না, যেটা আমরা পারতাম। তো এই জন্য এটা আসলে পড়ালেখাতে একটা প্যাকেজ, এই প্যাকেজটা হিসেবে কনসিডার করতে হবে, যে জাস্ট প্লাগ অ্যান্ড পেলে একদিনই করে ফেললাম এরকম কোনো বিষয় না, নিজেকে তৈরি করা একদিনে হয় না, এটা ডে বাই ডে নিজের চেষ্টার মাধ্যমে করতে হয়। তো ওভারঅল সাজেশন হলো, ভালো রেজাল্ট করতে হলে বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই তাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, ভেরি অ্যাটেন্টিভ হইতে হবে, ভেরি স্টুডিয়াস হইতে হবে, তাকে পড়ালেখার কোনো বিকল্প নাই। কেউ যদি মনে করে না পড়ে আমি বড় কিছু করব, কোনো সুযোগ নাই। আর ইউনিভার্সিটি হলো লাইফ গড়ার একটা সেন্ট্রাল পয়েন্ট। এই যে 5 বছর, এই 5 বছর যে কাজে লাগাবে, তার হোল লাইফ সে সেট হয়ে গেল সব কিছু, আর এই 5 বছর খারাপ মানে তার লাইফ শেষ। লাস্ট অফ অল, আপনি আপনার জার্নিটা যদি একটু বলতেন, মানে আপনি এখান থেকে পড়াশোনা করেছেন, তারপর অস্ট্রেলিয়ায় পিএইচডির জন্য গিয়েছেন, এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে থাকে বা গ্র্যাজুয়েশন শেষ করে তাদের এটা কোয়েশ্চেন থাকে যে কিভাবে বাইরে যাওয়া যায় বা কিভাবে ক্যারিয়ারটা গোছানো যায়, সেভাবে পিএইচডি অবধি যাওয়া যায় বা স্কলারশিপ নেওয়া যায়। তো এই বিষয়গুলো সম্পর্কে, জার্নিটা সম্পর্কে, আপনার জার্নিটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, তো আমি বলি, আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে 2000-এ আমি স্টুডেন্ট হিসেবে আসি, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যখন আসি, তখন আমি জানতামই না যে এটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি সাবজেক্ট ছিল তখন, যে কেমিস্ট্রি থেকে এর ডিফারেন্স আছে কিনা, কারণ আমি তো ইন্টারে কেমিস্ট্রি আমার ভালো লাগতো, তো সাবজেক্টটা লাকিলি হয়েও গেল, কিন্তু এটা যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে অনেক ব্রড সেন্স, এই জিনিসটা আমি তখন বুঝতাম না। তো যাই হোক, আল্লাহর রহমতে এখানে পড়ালেখা করলাম, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলো, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো পড়ালেখা করলাম। পড়ালেখা করার পর আমি থিসিসও করলাম, থিসিস গ্রুপে ছিলাম। পরে আমি আকিস গ্রুপে জয়েন করি কেমিস্ট হিসেবে, তারপরে ওখান থেকে সিজ করে আসি বসুন্ধরা স্টিল মিলে ছিলাম, ওখানে কেমিস্ট হিসেবে ছিলাম। পরবর্তীতে বিভাগে যখন 2010-এ সার্কুলার হলো, তখন লেকচারার হিসেবে জয়েন করি। তো জয়েন করার পর থেকেই আমার এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর একটা আলাদা প্যাশন ছিল। পড়ালেখার সময় আমার ভালো লাগতো, এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে ভালো লাগতো, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সম্পর্কে জানতে ভালো লাগতো। তখন আমার রিসার্চটা আসলে এই দিকে আমি ডাইভার্স করে নিই। পরে আমি প্রথমে চায়নাতে যাই পিএইচডি করার জন্য, ওখানে কাস্টস প্রেসিডেন্ট ফেলোশিপ তোমরা শুনে থাকবা, এরা চাইনিজ একাডেমি অফ সায়েন্স, দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স, এটা কম্বাইনলি একটা ফেলোশিপ দেয়, খুব ভালো, অনেকেই যাচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা। তো আমিও গিয়েছিলাম, ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষকও গিয়েছে, ওখানে ডিগ্রিও করেছে। বাট আমি চলে আসি, আমার যখন অস্ট্রেলিয়াতে হয়ে যায়, তখন আমার আলাদা প্যাশন ছিল অস্ট্রেলিয়ার প্রতি, সত্যি আল্লাহ মিলাই দিলে, এবং অস্ট্রেলিয়াতে একটা ভালো ডিগ্রি করলাম, দ্য ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল, নাম শুনবা, এটা নিউ সাউথ ওয়েলসের মধ্যে। তো সিডনি থেকে 300 কিলোমিটার একটু ভিতরে, এটা নিউ ক্যাসেল এরিয়ার নামই নিউ ক্যাসেল। তো ওখানে ডিগ্রি করি এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর। তো মাশাআল্লাহ ভালো ডিগ্রি করেছি, এবং আমার প্রফেসরও অস্ট্রেলিয়ান ছিল, জ্যাপ ম্যাকফার্লেন, খুব ভালো মানুষ। তো আমি ওখান থেকে ডিগ্রি করি এবং ভালো অ্যাওয়ার্ডও অর্জন করি। আসলে এটা আমার ছিল বড় অ্যাচিভমেন্ট, যে আমি, তোমরা হয়তো শুনে থাকবা যে সোসাইটি অফ এনভায়রনমেন্টাল টক্সিকোলজি অ্যান্ড কেমিস্ট্রি, সিট্যাক বলে, এটা একটা অ্যাসোসিয়েশন, এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা বড় প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডে। এটা এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে 2021 সালে আমার গবেষণাই হয়েছিল সেরা গবেষণা। এটা অনলাইনেও পাওয়া, গুগল সার্চিং করলে। তো এটা একটা ব্যাপার। আর ভালো ভালো পাবলিকেশন আমি করেছি, জার্নাল অফ হ্যাজার্ড ম্যাটেরিয়ালস, হ্যাজম্যাট বলে, বা অ্যাকোয়াটিক টক্সিকোলজি, খুব নাম করা জার্নাল, ওয়াটার রিসার্চ, তো এগুলো আসছে। যাই হোক,
ওভারঅল আমি ওখান থেকে ডিগ্রি করে এখন আবার দেশে ব্যাক করেছি। আমি চাই যে আমি আমার বিশ্ববিদ্যালয়কে কিছু দিতে চাই, যেহেতু বাংলাদেশের কাছে আমি দায়বদ্ধ। বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ে আমি যদি জয়েন না করতাম, হয়তো আমার আজকে হায়ার ডিগ্রি অর্জন করাও সম্ভব হতো না। আমি হয়তো ইন্ডাস্ট্রিতে ছিলাম, ইন্ডাস্ট্রিতেই একটা কিছু করতাম। যেহেতু গভর্নমেন্ট, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে অপরচুনিটি দিয়েছে, আমি এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে চাই, এবং আমি যেহেতু দায়বদ্ধ এই বাংলাদেশের মানুষের কাছে, দেশের কাছে এবং এই বিশ্ববিদ্যালয়ের কাছে, তো বিশ্ববিদ্যালয়কে আমি কন্ট্রিবিউশন রাখতে চাই এবং পরবর্তীতে সুযোগ হলে আবারও হায়ার ডিগ্রি করব। তবে এখন আপাতত ইনশাল্লাহ আমি আমার ছাত্রদের সাথেই থাকতে চাচ্ছি এবং ছাত্রদের সাথেই আমার মেধা যেটুকু অর্জন হয়েছে আমি শেয়ার করতে চাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে।